আজকের যে টপিক্সটা সেই টপিক্সটা হচ্ছে ক্রেসুলেসীয় অ্যাসিড বিপাক, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম সম্পর্কে আজকে তোমাদের বলবো আর কি। ঠিক আছে, যে এই বিপাকটা কীরকমভাবে হয়, কোন উদ্ভিদের মধ্যে হয়, কেমনভাবে হয় সেটা। তাহলে যাওয়া যাক। আজকের যে টপিক্সটা সেটা হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা কাকে বলা হয় সেটা দেখো। তাহলে এটা একটা কী হচ্ছে বিপাক প্রক্রিয়া, যেটা কি হয় ক্রেসুলেসি গোত্রভুক্ত বা এই ধরনের অন্যান্য উদ্ভিদ যেমন ক্যাকটেসি, অর্কিডেসি গোত্রভুক্ত এদের রাতে পত্ররন্ধ্র খোলা থাকে আর দিনে বন্ধ থাকায় বিকল্প পন্থায় অঙ্গারাত্মীকরণ ঘটায়। ঠিক আছে, তাকে আমরা কি বলবো ক্রেসুলেসি অ্যাসিড বিভাগ বলবো। অর্থাৎ যে কিসের ক্রেসুলেসি গোত্রভুক্ত হতে হবে কিংবা এই ধরনের অন্যান্য উদ্ভিদ যেমন ক্যাকটেসি, অর্কিডেসি গোত্রভুক্ত হয়। এই সব উদ্ভিদের ক্ষেত্রে কি রাতে পত্ররন্ধ্র খোলা থাকে, দিনে বন্ধ থাকায় এরা কি করে বিকল্প পন্থায় অঙ্গারাত্মীকরণ ঘটায়। তাকে আমরা কি বলবো ক্রেসুলেসীয় অ্যাসিড মেটাবলিজম বলা হয়। ঠিক আছে, এখন দেখো যে এইটা যদি দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা CAM উদ্ভিদ বলি। তাহলে এই উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে এদের পত্ররন্ধ্র দিনের বেলায় বন্ধ থাকে আর রাতে উন্মুক্ত থাকে, রাতে খোলা থাকে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ম্যাক্সিমাম মরু অঞ্চল উদ্ভিদ দেখতে পাওয়া যায় আর এদের কাণ্ডটাও কি হয় রসালো হয়। তাহলে এইসব উদ্ভিদ যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এইসব উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেমন ক্যাকটাস, অ্যালোভেরা এইসব উদ্ভিদেরগুলোর মধ্যে এই বিপাক প্রক্রিয়াটা দেখতে পাওয়া যায়। যেমন এইখানে রয়েছে এইরকম উদ্ভিদের ক্ষেত্রে এইখানে দেখতে পাওয়া যাচ্ছে। এসব উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্যাকটাস জাতীয় অর্থাৎ কাঁটা জাতীয় উদ্ভিদের। এইসব উদ্ভিদের ক্ষেত্রে কি হয় বাষ্পমোচন হার আর আলোক শোষণ হার খুব কম হয়। ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে কী হয় এই জাতীয় উদ্ভিদের ক্ষয়পূরণ বিন্দু অর্থাৎ যতটুকু নয় CO2 গ্রহণ এবং CO2 বর্জন সালোক সংশ্লেষ শ্বসন প্রক্রিয়ায় যদি যেটা দেখতে পাওয়া যায় সেটাকে আমরা ক্ষয়পূরণ বিন্দু বলি। এদের ক্ষেত্রে এটা অত্যন্ত কী হয় কম হয়, 2 থেকে 4 ppm এর মধ্যে এরা সালোক সংশ্লেষ করতে পারে, 2 থেকে 4 ppm এর মধ্যে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কি বলি CAM বা ক্রেসুলেসিয়া অ্যাসিড মেটাবলিজম। ঠিক আছে, এই ধরনের উদ্ভিদগুলোকেও আমরা দেখতে পাই। নেক্সট যেটা হচ্ছে সেইটা হচ্ছে যে এইটা দুটি ধাপে হয়। এই যে বিপাক প্রক্রিয়াটা, এই যে অন্ধকার বিক্রিয়াতে যে গ্লুকোজ তৈরিটা, এটা দুটো ধাপে হয়। একটা হচ্ছে অন্ধকার অম্লায়ন, যেটাকে অন্ধকার অম্লায়ন বলি। আরেকটা হচ্ছে কি যেটাকে বলি আলোক নির্ভর অম্ল অপসারণ। তাহলে একটা হচ্ছে অম্লায়ন আর একটা হচ্ছে অম্ল অপসারণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয় যেটা অম্লায়ন হয় সেটাকে অম্লায়ন কেন বলে? কারণ রাতে তো পত্ররন্ধ্র খোলা থাকে, খোলা থাকার জন্য কি হয় এদের এখানে দেখো এই জায়গাটাতে CO2 ইজিলি কি করে প্রবেশ করতে পারে। প্রবেশ করার ফলে কি হয় CO2টা PEP এর সঙ্গে যুক্ত হয়ে প্যাপ কার্বক্সিলেজের সহায়তায় মেলিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই যে মেলিক অ্যাসিডটা তৈরি হয় এই জন্য এটাকে আমরা অন্ধকার অম্লায়ন বলে থাকি। তাহলে এখানে দেখো এখানে CO2 প্রবেশ করে গেল, এখানে হয়ে গেল HCO3-, এখানে প্যাপ কার্বক্সিলেজ সহায়তা কি হয়ে গেল C4, আর C4টা হচ্ছে OAA অর্থাৎ অক্সালোএসিটিক অ্যাসিড, এবং এটা কি হচ্ছে জমা হয়ে যাচ্ছে। আর এটা কি হয় ভ্যাকুয়ালে জমা হয় আর ভ্যাকুয়ালের উপরে অন্ধকারের অম্লায়ন হয়। ঠিক আছে, এইটাকে আমরা অন্ধকারের অম্লায়ন বলি। কিন্তু দিনের বেলায় কি হয়ে যায় এই অম্লটা অপসারণ হয়। অপসারণ এই জন্য হয় কারণ দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, আর বন্ধ থাকার ফলে কি হয় এদের যে মেলেটটা আছে এই যে মেলেট যৌগটা তৈরি হয়েছে এই মেলেট যৌগটা থেকে এই মেলেট যৌগটা হচ্ছে 4টি কার্বনযুক্ত। ঠিক আছে, একটা কার্বন কি হয় কার্বন ডাইঅক্সাইড উপরে বেরিয়ে যায়, যেটা প্রবেশ করে C3 চক্রের মধ্যে। কোথায় প্রবেশ করে? C3 চক্রের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ এই যে CO2টা আছে এই CO2টা C3 চক্রের মধ্যে প্রবেশ করে যায় আর এখানে কি তৈরি করে এই জায়গাটাতে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ গ্লুকোজও তৈরি করতে সাহায্য করে। কিন্তু বাকি যে 3টা কার্বনযুক্ত পাইরুভেট থাকলো সেই পাইরুভেটটা আবার কি করে আবার এই জায়গাটায় গিয়ে উপরের দিকে চলে যায় এবং PEP-তে কনভার্ট হয়, যেটাকে বলি ফসফোনাল পাইরুভেট। এরকমভাবে তৈরি হয়। তাহলে কি হয় মেলিক অ্যাসিডটা ভেঙে যায়, CO2 আর পাইরুভেট তৈরি হয় এবং অবশেষে কি হয় এই CO2টা কেলভিন চক্রে গ্লুকোজ উৎপন্ন করতে সাহায্য করে, তার জন্য অম্ল অপসারণ হয়। আর পাইরুভেটটা পুনরায় PEP-তে কনভার্ট হয়, সেই জন্য কি বলি অম্ল অপসারণ। তাহলে এই যে টেকনিকটাকে আমরা বলি ফটোসিনথেসিস। তাহলে এটা কেমনভাবে হয় সেটা আরও দুটি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। ঠিক আছে, সেই দুটি পর্যায় হচ্ছে যে অন্ধকারের অম্লায়ন আর আলোক নির্ভর কি হচ্ছে অম্ল অপসারণ। ঠিক আছে, তাহলে প্রথম দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে এই ছবিটার মধ্যে সেই ছবিটাতে প্রথম পর্যায়টা সেটা এখানে আমরা দেখব, সেটা হচ্ছে অন্ধকারে অম্লায়ন। ঠিক আছে, অন্ধকারে অম্লায়ন কখন হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে কি হয় রাত্রে মেলিক অ্যাসিড জমা হওয়ার জন্য প্রোটোপ্লাজম কি হয়ে যায় আম্লিক হয় মেলিক অ্যাসিড জমার জন্য, সেই জন্য রাত্রিকালীন আমরা কি বলি এটাকে অম্লায়ন বলি। তাহলে এই রাত্রেবেলায় এদের পত্ররন্ধ্র কি থাকে
খোলা থাকে, আর রাতের বেলায় খোলা থাকায় কী হয়, বায়ুমণ্ডলের CO2 এখানে প্রবেশ করে যায়। প্রবেশ করার ফলে এই CO2টা এখানে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে যায়, আর সেই সময় কি হয়, সঞ্চয়ী অঙ্গে উপস্থিত শ্বেতের যে গ্লাইকোলাইসিস আছে সেইখানে থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে শ্বেতসার থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কী তৈরি হয়, PEP তৈরি হয়ে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে সঞ্চয়ী অঙ্গ শ্বেতসার থেকে কী তৈরি হয়, গ্লাইকোলাইসিস বা ফসফরাস পাইরুভেট তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ছবিটা দেখো, এখানে ক্লোরোপ্লাস্ট আছে, এখানে শ্বেতসার রয়েছে। তাহলে এই শ্বেতসার যেটা রয়েছে, এই শ্বেতসার থেকে কী তৈরি হয়ে যায়, পাইরুভেট তৈরি হয়ে যায়। কী প্রক্রিয়ার মাধ্যমে, এখানে যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে কি হয়, এই গ্লাইকোলাইসিস এই পাইরুভেটটা কিসে কনভার্ট হয়, ফসফোএনল পাইরুভেটে। যখন এই ফসফোএনল পাইরুভেট হয় তখন এই জায়গাটাতে কি থাকে, এখনো ATP, আর এইখানে কি উৎপন্ন হয়, AMP প্লাস PI, এবং এটাকে আমরা বলি ডায়াকাইনেজ উৎসেচক উপস্থিতিতে এটা হয়ে থাকে। ঠিক আছে, এখন দেখো তাহলে কি বললাম, এই দিকে দেখবে শেষ স্টার্চটা কি হয়, স্টার্চটা PEP-তে পরিণত হয়। ঠিক আছে, নেক্সট ধাপে কি হয়, এই PEP-টা কি করে HCO3 আয়নের সঙ্গে গ্রহণ করে OAA অর্থাৎ 4টি কার্বনযুক্ত কি হয়, অক্সালোসিডে পরিণত হয়। তাহলে এখানে দেখো এই জায়গাটায় CO2 রয়েছে, এই CO2টা কি করে এর সঙ্গে যুক্ত হয়ে নিয়ে কি তৈরি হয়, এর সঙ্গে যুক্ত হয়ে নিয়ে তৈরি হয়ে যায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং এর যে কার্বন থাকে সেটা হচ্ছে 4টি কার্বনযুক্ত। যে উৎসেচকটা লাগে সেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পেপ কার্বক্সিলেজ। পেপ কার্বক্সিলেজ উৎসেচকের প্রয়োজন হয়, এবং এটাতে কি হয়, এখনো ফসফেট কি হয়ে যায়, রিলিজ হয়ে যায়, কারণ এখানে ফসফেট ছিল ফসফরলে, সেই ফসফেটটা রিলিজ হয়ে যায়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই পেপ, তাহলে এদিকে দেখো পেপ কার্বক্সিলেজ উৎসেচকের সহায়তায় এই PEP যেটা রয়েছে HCO3 মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক উৎপন্ন করার, এই অক্সালো অ্যাসিটিক কতগুলো কার্বন, 4টা কার্বন, যেখানে একটা ফসফরাস কি হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি করে, মেলেট ডিহাইড্রোজেন উৎসেচকের সহায়তায় মেলেটে পরিণত হয়। কিসে পরিণত হয়, মেলেটে। আর এই মেলেটটা কি হয়, রাতে কোষ গোবরে মেলিক অ্যাসিড রূপে জমা হয়ে যায়। কী রূপে জমা হয়ে যায়, মেলিক অ্যাসিড। তাহলে এখানে দেখো এইখানে বিজারিত হওয়ার জন্য কি দরকার, NADH যুক্ত H+ দরকার। এই NADH যুক্ত H+ কিসে কনভার্ট হয়, NAD+ তো কনভার্ট হয়, এবং এটা কিসে কনভার্ট হয়ে যায়, মেলেটে কনভার্ট হয়ে যায়। এবং এই মেলেটটা কি হয়, এই কোষ গোবরের মধ্যে এই মেলেট ডিহাইড্রোজেনেসটা কোষ গোবরের মধ্যে জমা হতে থাকে। তাহলে এই মেলিক অ্যাসিডটা NADP বার হয়ে গেল, এই মেলিক অ্যাসিডটা কী হয়ে গেল, এখানে কোষ গোবরে জমা হয়ে গেল। তাহলে এইখানে যে কোষ গোবরে জমা হয়ে গেল, এই জন্য এটাকে আমরা কী বলি, অম্লায়ন বলি। কী বলি এটাকে, অম্লায়ন বলা হয়। তাহলে এইটা হচ্ছে রাত্রিকালীন অম্লায়ন। ঠিক আছে, দেখো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে দিনের বেলা যখন হচ্ছে, সে দিনের বেলায় কী হচ্ছে, সেটা আলোক নির্ভর অম্ল অপসারণ। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াটা কি হয়, আলোক নির্ভর অম্ল অপসারণে প্রথমত হচ্ছে যে দিনের বেলায় কোষ গহ্বরে যে মেলিক অ্যাসিড আছে সেইটা ধীরে ধীরে ভেঙে যায়, এবং কি হয়, প্রোটোপ্লাজমের অম্লত্বটা নষ্ট হয়ে যায়। প্রোটোপ্লাজমের অম্লত্ব কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন এইটাকে আমরা কি বলি, আলোক নির্ভর অম্ল অপসারণ বলা। ঠিক আছে, তাহলে এখানে এই ছবিটা কী হচ্ছে, পত্রতন্ত্র ক্লোজড আছে। তাহলে এখানে কী আছে, পত্রতন্ত্র এই জায়গাটাতে ক্লোজ আছে। কি ক্লোজ আছে, স্টোমাটা বন্ধ রয়েছে। ঠিক আছে, তারপরে এরপরে কি হয়, এইটা দিনের বেলায় আলোর তীব্রতা যখন বৃদ্ধি পায় তখন পাতার গহ্বর থেকে কি হয়, মেলিক অ্যাসিড নির্গত হয় এবং মেলেটে পরিণত হয়। কি উৎপন্ন হয়, মেলিক অ্যাসিড নির্গত হয় এবং এটা কনভার্ট হয়। তাহলে এখানে দেখো এই জায়গাটাতে মেলিক অ্যাসিড জমা আছে, এই মেলিক অ্যাসিডটা কি হচ্ছে, মেলিক অ্যাসিডটা মেলেটে কনভার্ট হয়ে গেল। তাহলে কি বললাম, পাতার গহ্বর থেকে মেলিক অ্যাসিডটা কিসে কনভার্ট হয়ে গেল, মেলেটে, একটা আয়ন বটে। তাহলে এই আয়ন থেকে করা হয় মেলেট কি হয়, ডিকার্বক্সিলেজ উৎসেচকের সহায়তায় CO2 অপসারণ ঘটে, আর মেলেটকে কী করে, পাইরুভেটে কনভার্ট করে দেয়। তাহলে এখানে দেখো ছবিটা, NADP প্রবেশ করলো, NADP প্রবেশ করার পর সেটা পাইরুভেটে কনভার্ট হয়ে গেল, পাইরুভেটে কনভার্ট হওয়ার পর CO2 তৈরি হলো, যে CO2টা কী হচ্ছে, C3 চক্রে প্রবেশ করবে। তাহলে এখানে NAD কী হয়ে গেল, NADP যুক্ত H+ অর্থাৎ জারিত হয়ে গেল ডিকার্বক্সিলেজ উৎসেচকের সহায়তায়। কী উৎসেচক, ডিকার্বক্সিলেজ, কার্বক্সিলেজ উৎসেচকের সহায়তায় কী করে এইটা পাইরুভেট তৈরি করা। তাহলে এখানে দেখো এই জায়গাটা কী হচ্ছে, মেলেট কী করে পাইরুভেট আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। উৎপন্ন CO2 কী করে, C3 চক্রের মধ্যে প্রবেশ করে যায়। কোথায় প্রবেশ করে, C3 চক্রে প্রবেশ করে যায়। কারণ C3 চক্রে কেন প্রবেশ করে, কারণ এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে এই যে CO2টা, এই CO2টা এখানে C3 চক্রে প্রবেশ করে যায়। ঠিক আছে, এই CO2টা যেটা রয়েছে C3 চক্রে প্রবেশ করার পরে এটা কী তৈরি করে, স্টার্চ তৈরি করে, এবং এই স্টার্চটা আবার কি হয়, এই স্টার্চ থেকে আবার এখান থেকে একটা যে প্রক্রিয়া থেকে
আবার পিইপি উৎপন্ন হয়ে যায়, যেটা আবার কি হয় রাত্রেবেলায় HCO অর্থাৎ রাত্রেবেলায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কনভার্ট করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ROBP CO2 সঙ্গে বিক্রিয়া করে দু অণু রুবিস্কো উৎসেচকের সহায়তায়। নেক্সট ধাপে কি হয়, পাইরুভেটটা এটিপির প্রভাবে পিইপিতে পরিণত হয়, যেটা কোথায় প্রবেশ করে যায়, এইটা কি হয় রাত্রিবেলায় HCO3- এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য রেডি যায়, কারণ রাত্রে পাত্রবন্ধ খোলা থাকে। ক্লিয়ার? তাহলে এটা দ্বারা বুঝতে পারলাম যে আলোক উপর নির্ভর করে কীভাবে ম্যালিক অ্যাসিড ভেঙে যায়। এই ম্যালিক অ্যাসিড হচ্ছে 4টি কার্বনযুক্ত, এটা 3টি কার্বনযুক্ত ভেঙে যায়। ক্লিয়ার হয়ে গেল? বাস, তাহলে এরপর দেখো নেক্সট যেটা হচ্ছে, এই যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছ এগুলো সবার মধ্যেই দেখতে পাওয়া যায় CAM, অর্থাৎ তাহলে CM কেন করে একটা উদ্ভিদ? তাহলে দুটো জিনিস এখানে আমরা দেখব। প্রথম যেটা হচ্ছে যে এই প্রক্রিয়া দ্বারা রাত্রে CO2 গ্রহণ করে আর অঙ্গারত্বীকরণ করায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই উদ্ভিদে PEP যে যৌগটা আছে সেটা CO2 গ্রাহক রূপে কাজ করে এবং 4 কার্বনযুক্ত OAA উৎপন্ন করে। ও এর ফুল ফর্ম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এই প্রক্রিয়া দ্বারা কী হয়, শুষ্ক অঞ্চলে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, যাতে কী হয় জলরূপচে রোধ করতে পারা যায়। ক্লিয়ার হয়ে গেল? এখন দেখো সব CM উদ্ভিদে এটার উপর নির্ভরশীল নয়, কিছু কিছু CM নিজেকে অভিযোজন প্রক্রিয়া একটু চেঞ্জ করেছে। যেমন দেখো CM উদ্ভিদ একটা হচ্ছে পূর্ণ CM উদ্ভিদ, যেটাতে কী হয় প্রচুর জল পাওয়া সত্ত্বেও যেসব উদ্ভিদ কী করে CM এর মাধ্যমে CO2 আবদ্ধ করে, তাকে আমরা কী বলি CM উদ্ভিদ বলি। ঠিক আছে, তাহলে এই যে এইটা অ্যালোভেরা গাছ এবং এটা ক্যাকটাস ধরনের গাছ, এরা কী করে পূর্ণ CM উদ্ভিদ, যেমন ফনিমনসা, বেসিলারিস, এই উদ্ভিদগুলো। কিন্তু কিছু উদ্ভিদ আছে যেগুলো আংশিক CM, জল পাওয়া সত্ত্বেও C3 চক্রের মাধ্যমে CO2 আবদ্ধ করে, আবার জলের অভাব ঘটতে গেলে CM করতে পারে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি আংশিক CM পদ্ধতি। এরকম এই ধরনের উদ্ভিদে অ্যাগেভ ডিজার্টি, অ্যাগেভ আমেরিকানা, ক্যালাঞ্চা, এইসব উদ্ভিদের